এই ভুলগুলো কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন, বা দলের মধ্যে কি এই ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা হচ্ছে? মানে আত্মসমালোচনার যে জায়গাটা, সেইটা কি এখন আপনাদের মধ্যে আছে? না, আপনার এটা তো আপনার এখন না, এটা তো সার্বক্ষণিক ভাবে সবসময় থাকতে হয়। হুম, আওয়ামী লীগের কিন্তু একটা মানে বিউটি আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন ফোরামে সবসময় আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া, এসব কিন্তু হয়ে আছে, মানে হয়ে আসছে এবং হয়। এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে মিটিং গুলি, আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দেই। এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে, এই লোকাল গভর্নমেন্টের নির্বাচনে কি বলা হলো, নৌকা প্রতীক বাতিল করা হলো, তাই না? হুম, হুম, আপনার যদি মনে থাকে তো, লোকাল গভর্নমেন্টের নির্বাচনে নৌকা প্রতীক তো ছিল। সর্বশেষ আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে সর্বশেষ কার্যনির্বাহী সংসদের মিটিংয়ে সিদ্ধান্ত হলো, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী কিন্তু নৌকা প্রতীক রাখার পক্ষে ছিলেন, কিন্তু উনি ফ্লোর ওপেন করে দিলেন, সবাই বক্তব্য দিল এবং কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ নেতারা যখন নৌকা প্রতীক রাখার বিপক্ষে বক্তব্য দিল, তারপরে শেষমেশে এসে মেজরিটির বক্তব্যটাকে গ্রহণ করে সভানেত্রী কিন্তু সেই বক্তব্যটাকে গ্রহণ করে সেই সিদ্ধান্ত দিলেন। কাজে আলাপ আলোচনা যে নাই এবং মেজরিটির বক্তব্য যে শুনে সেটাকে গ্রহণ করা হয় না, তা কিন্তু না। আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম। অনেকে বক্তব্য দিয়েছেন প্রতীক রাখার পক্ষে, অনেকে বিপক্ষে। মানে আওয়ামী লীগ সভানেত্রী নিজে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য দিয়েছেন, কিন্তু মেজরিটি কিন্তু তার মন খুলে তাদের কথা বলেছে, তাদের যুক্তিগুলো তুলে ধরেছে এবং তার ইচ্ছার বাইরে যে, তার নিজস্ব ব্যক্তি সিদ্ধান্তের বাইরে যে দলীয় আহ, আলোচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী নৌকা প্রতীককে উইথড্র করার সিদ্ধান্ত নিলেন। এটা তো আওয়ামী লীগের একটা বিউটি, আওয়ামী লীগের ভিতরে এই গণতন্ত্রের চর্চা কিন্তু আছে, এটা নাই এটা বলা যাবে না। আচ্ছা। আচ্ছা, আরফাত ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আহ, দলের ক্ষেত্রে, মানে আমরা লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে এই যে দলের এখনকার যে অবস্থা, তো বাংলাদেশের যে বাস্তবতা, আপনি দেখবেন যে দেয়ালে জয় বাংলা লিখেছে চাঁপাই নবাবগঞ্জে ছাত্রলীগের দুই ছেলে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হলো, কুপিয়ে মেরে ফেলা হলো। তো এই যে আওয়ামী লীগের নাম শুনলে হামলা চলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকাশ্যে এলেই তাদেরকে মব তৈরি করে পেটানো হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং কোনো মামলা জাতীয় স্মৃতিসৌধে আহ, ফুল দিতে গেছেন আওয়ামী লীগের নেতা তার কন্যা সহ, তাদেরকে ধরে পরে আবার মার্ডার কেসে চালান দেওয়া হয়েছে। তো এই যে এই ধরনের যে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এসেছে, বলা যায় যে দল একটা বড় বিপর্যয়ের মধ্যে এসেছে। তো এই যে অবস্থা, এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর জন্য এবং আপনাদের পরিকল্পনা কি? আর একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে দলের নেতা কর্মীদের যারা তৃণমূলে আছেন, দেশে আছেন, যাদের সঙ্গে আমাদের কথা হয় প্রতিনিয়ত, তাদের একটা বড় অভিযোগ হলো যে কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, স্থানীয় এমপি বা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যারা ছিলেন, বা যারা আওয়ামী লীগের বিত্তশালী নেতা আছেন, দলের এই দুর্দিনে কেউ পাশে দাঁড়াচ্ছেন না। যেই নেতা কর্মীরা জেলখানায় আছেন, যে নেতা কর্মীরা হাসপাতালে যাচ্ছেন, তাদের কেউ খোঁজ খবর রাখছেন না, দলের পক্ষ থেকে কোনো সহযোগিতা করছেন না। তো অলরেডি সরকার পতনের 4 মাস হয়ে গেছে, দলের নেতা কর্মীরা তো যারা দেশে আছেন অনেকেই অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি, বা কি ভাবছেন? আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরটা আগে দিয়ে নিই, যে আসলে শুধু আওয়ামী লীগ আজকে আক্রান্ত সেটি নয়, অসাম্প্রদায়িক রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের চিন্তার সাথে সম্পৃক্ত সকল মানুষ বাংলাদেশে আজকে আক্রান্ত। আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা আছেন রাজনীতিবিদ, তার বাইরে আপনি বলেন শিক্ষক বলেন, আপনি লেখক বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, আপনি বুদ্ধিজীবী বলেন, এমনকি আপনি নাগরিক সমাজের সদস্য বলেন, প্রফেসর অধ্যাপক বলেন, মানে যারাই মুক্তিযুদ্ধের চেতনাকে বা একটা অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেন এবং চিন্তা করেন, সবাইকে আক্রান্ত করা হচ্ছে। মোদ্দা কথা এখন যেটা হয়ে গেছে, যে যারা এতদিন মানে বলতো না যে তারা গণতন্ত্র চায়, তারা যে কতটা গণতন্ত্র বিরোধী, সেটা কিন্তু আজকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা মানবাধিকারের কথা বলতো, মানে কথায় কথায় আমাদেরকে দোষ দিত, তারা যে কি পরিমাণ মানবাধিকার বিরোধী, তাদের অবস্থান যে মানবাধিকারের কত দূরে, মানবাধিকার থেকে। যারা আইনের শাসনের কথা বলতো, তারা আইনের শাসন থেকে যে কত দূরে। এই যে মিথ্যা মামলা, মার্ডার কেস, কার এগেনস্টে করা হচ্ছে না, মানে সকল, মানে যারাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সকল ব্যক্তির বিরুদ্ধে, এক সাংস্কৃতিক কর্মী, তাদের বিপক্ষে মার্ডার কেস। কাজে এই যে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার,
তারপরে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইসব যে কথা বলে যারা এতদিন বিভিন্ন ধরনের এই যে আপনার কি বলবো এটাকে লিপ সার্ভিস দিয়ে আসছে এতদিন, এরা যে নিজেরা কি পরিমাণ এগুলোর বিরুদ্ধে, সেটা আগেও আমরা জানতাম, যেটা কেউ এগুলোকে বিশ্বাস করে না। আমরা তো জানতাম, এটা আমরা বলে আসতাম সবসময়, কারণ এদের অতীত তো আমাদের দেখা আছে। তো হয়তো গত 15 বছরে যারা বড় হয়ে আপনার প্রাপ্তবয়স্ক হয়েছে, 15 বছর আগে যারা শিশু ছিল বা জন্ম হয়নি, তাদের হয়তো সে অভিজ্ঞতা ছিল না। আজকে তারা দেখুক, আজকে বিশ্বও দেখুক, আজকে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আমরা হয়তো বলেছি, অনেকে মেনে মানতে চাননি, বিশ্বাস করেছেন, করেননি। এখন তো তারা মুখে কি বলেছে, তাদের কর্মের মধ্য দিয়ে তো তার সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে। তো সেটা এখন বোঝা যাচ্ছে। আর আপনার প্রশ্নের দ্বিতীয় ইয়েতে যেটা আসছি, সেটা হচ্ছে আসলে যেভাবে এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমাদের এই এই সরকারের পতনটা হয়েছে, এবং এমন একটা মানে হুট করে একটা সাডেন সিচুয়েশনে, ধরেন কি বলবো আপনাকে, মানে আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না কোনো কিছু নিয়ে, যে আমরা কিছু একরকম হলে আমরা একটা জায়গায় চলে যাব, ওখানে থাকবো, এইভাবে টাকা পয়সা জোগাড় করে রেখেছি, ইয়ে করেছে, এগুলো তো ছিল না সত্যি কথা বলতে। তো এই যেভাবে আপনার জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এবং জঙ্গি নেটওয়ার্কটাকে ব্যবহার করা হয়েছে এই মুভমেন্টের ভিতরেও, সামনে ছাত্রদের রাখা হয়েছে আর পিছন দিক থেকে জঙ্গিদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এরাই তো এখন স্বীকার করছে যে এই ধরনের ধ্বংসযোগ্য পুলিশকে আক্রমণ এগুলো করা না হলে নাকি বিপ্লব সফল হতো না। তো এটা তো আমরা যেটা বলেছি এই কথা এরা এখন বলছে। তো এই জঙ্গিরা যখন ওপেনলি ঘুরছে, তো স্বাভাবিকভাবে যারা অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল রাজনীতি এবং চিন্তা ভাবনার সাথে জড়িত, তাদের জন্য তো একটা কি বলবো, একটা ঝুঁকির বাস্তবতা তৈরি হয়েছে। তো সেই ঝুঁকির মধ্যে আপনি কি করবেন তখন? নিজেকে সেভ করা এবং রিঅর্গানাইজ, রিগ্রুপ করে আবার তো আপনার সুস্থ প্রগতিশীল রাজনীতির পক্ষে আপনাকে তো পথ চলতে হবে। তো সময়টা কিন্তু খুব বেশি আমি মনে করি না। তবে এটা খুবই সত্যি কথা যে আমাদের নেতাকর্মীরা তৃণমূলে খুবই কষ্টে আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। এবং আপনি যেটি বললেন, জয় বাংলা লেখার জন্য যেভাবে কুপিয়ে হত্যা করা হলো, তারপরে শুধুমাত্র এই যে 10ই নভেম্বর নূর হোসেন দিবস পালন করা, আমরা তো কোনো জ্বালাও পোড়ার প্রোগ্রাম দিইনি। বিএনপি জামাত যেমন আমাদের সময় আপনার মানে ট্রেন কি বলবো, ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে দিত, বাসে আগুন লাগিয়ে দিত, মানুষকে পুড়ে মারতো, আমরা তো জাস্ট একটা আমাদের একটা নূর হোসেন দিবস পালন করতে গেছি, আমরা 32 নম্বরে গেছি বিজয় দিবস পালন করতে। কিন্তু যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা তো ধরেন পরিষ্কার যে মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন তারা রাখবে না, বাংলাদেশের জন্মের যে চিহ্ন সেগুলো তারা রাখবে না। যে কারণে আমাদের এই জয় বাংলা লেখার জন্য দুটো ছেলেকে কুপিয়ে হত্যা করলো, জয় বাংলার বিপক্ষে তাদের এই গাছ। তো এগুলো তো এই জঙ্গিরাই করছে সত্যি কথা। এখানে একটা হার্ডকোর জঙ্গি আছে, আর কিছু আপনার অ্যাভারেজ জঙ্গি আছে, কিছু সফট কোর জঙ্গি আছে, বিভিন্ন ধরনের জঙ্গি। ঠিক আছে? এবং জামাত এবং শিবির তাদের যে রাজনীতি, এগুলো তো আপনারা জানেন। যারা 30 লক্ষ শহীদের মৃত্যুর জন্য যারা দায়ী, যারা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী, যারা 2 লক্ষ মামনের সম্ভ্রমহানির জন্য দায়ী, সেই মানবতা বিরোধী অপরাধীরা আজকে বলছে আমরা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের বিচার করবে। আমরা যারা এই দেশ, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণতন্ত্র এসছে, এবং যতটুকু অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, দারিদ্র বিমোচন, এই যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়া, এটা তো শেখ হাসিনার হাত ধরে। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা নাই সেটা আমি বলছি না, সেটাও ছিল, কিন্তু যতটুকু আছে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রপাগান্ডা অপপ্রচারও প্রচুর হয়েছে আমাদের বিপক্ষে, এখনো হচ্ছে। তো সত্য তথ্যের ভিত্তিতে দাঁড়ালে হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা যেমন আছে, কিন্তু আমাদের অর্জন প্রচুর। এই দেশটা স্বাধীনতা আমাদের অর্জন, গণতন্ত্র আনয়ন আমাদের অর্জন। অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে, এটা আমি অন্যদিন আলাপ করব, এগুলো আমরা চিন্তা করি না সেটা না, আমরা সেলফ রিফ্লেকশন বা ইন্ট্রোস্পেকশন, আত্মসমালোচনা করি না সেটাও নয়, আমরা করি। আমি নিজেও আমাদের ব্যর্থতার জায়গাগুলি চিন্তা করি, অনেক সময় ছোট ছোট করে লিখেও রাখি। তো এগুলো করার দরকার আমি মনে করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে ধরনের অপপ্রচার আমাদের বিপক্ষে, সেগুলো মোকাবেলা করা দরকার। আমার কথা হলো, রাজনীতিটা সত্যের উপরে দাঁড়িয়ে হবে। আপনার প্রতিপক্ষ, আপনি রাজনৈতিকভাবে তাকে অপছন্দ করেন, এই জন্য তাকে মেলাইন করার জন্য, তাকে খাটো বা ছোট করার জন্য আপনি মিথ্যাচার করছেন, তো এটা তো কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। আমি তো কখনো কোনো বিষয় নিয়ে অসত্য কথা বলি নাই এখন পর্যন্ত। আমি তো এর আগেও চ্যালেঞ্জ করেছি, ভাই কোথায় পাবলিকলি তো আছে আমার কথাগুলি, তথ্যপত্র যুক্তির বাইরে কোনো কথা বলিনি। কোনো বিষয় নিয়ে আমার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকতে পারে, যেটা আপনার সাথে না মিলতে পারে, কিন্তু ফ্যাক্টস নিয়ে আপনি দেখাতে পারবেন না আমি কখনো ভুল তথ্য দিয়ে কথা বলেছি সজ্ঞানে, এটা আমি কখনো করিনি।
কখনো কখনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বেরো আসে, আমি এটাকে আবার কারেকশন দিয়ে দিয়েছি সাথে সাথে। তো এখন আমার কথা হলো যে মিনিমাম সততা সত্যের উপর দাঁড়িয়ে যদি রাজনীতি না হয়, আমরা তো বলছি যে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে 16 জুলাই থেকে 5 তারিখ পর্যন্ত, আমরা তো জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছিল, প্রথমে 1 সদস্য থেকে 3 সদস্য বিশিষ্ট। আমরা জাতিসংঘকে ডেকেছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছিলাম, আমি নিজে করছিলাম, যে ফরেন্সিক এক্সপার্ট আনার জন্য, যে সবাইকে ইনভলভ করে এখানে একটা ট্রান্সপারেন্ট তদন্ত করা। সত্যিকার অর্থে আমরা দেখতে চেয়েছিলাম মৃত্যুগুলো যেগুলো হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, এটা একটা নিরপেক্ষ তদন্তকে এবং বিচারের আমরা আনতে চেয়েছিলাম। তো এখন কেন এই বিচারগুলি করা হচ্ছে না? এখন কেন এই তদন্ত কমিশনই করা হলো না? এখন কেন এটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? এই মার্ডার কেস দিয়ে দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে, বলেন? তাহলে যে পরিবারগুলি যাদেরকে হারিয়েছে 16 থেকে 5 তারিখ পর্যন্ত, তাদের পরিবারগুলোকে তো বিচার আপনি দিচ্ছেন না, এই গভর্নমেন্ট তো দিচ্ছে না। তারা তো এটাকে ব্যবহার করছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। মার্ডার অনেকের কেস লাশ মিথ্যা তো মার্ডার কেস। ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতেও এরা এখন নিষেধ করছে। সমন্বয়কদের দিক থেকে দাবি জানানো হয়েছে যেন এক্স্যাক্টলি, ময়নাতদন্তের জন্য লাশ তোলা না হয়। এক্স্যাক্টলি। আপনি এখন পর্যন্ত আমরা যে তদন্ত কমিশন করেছিলাম, বিচার বিভাগীয় তদন্ত কমিশন, 1 সদস্য থেকে 3 সদস্য, সেটাকে আপনি ভেঙে দিলেন, নিজে একটা করেন নাই। কোন উদ্যোগ আপনি দেখেছেন এখন পর্যন্ত? তাহলে এই যে এই মৃত্যুগুলোকে ব্যবহার করে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা, কিন্তু সত্যিকার অর্থে এদের বিচার করার কোনো উদ্যোগ নাই। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখেন। আমরা কিন্তু বিচার করতে দিয়েছিলাম, আমরা কিন্তু কোনো ইন্ডেমনিটি দেইনি। আপনি 5 তারিখের পরে মৃত্যুগুলো মৃত্যু না। আমি তো এখানে ডিসক্রিমিনেট করতে চাই না। প্রত্যেকটা মৃত্যুকে আপনাকে সমানভাবে দেখে, প্রত্যেকটা ক্যাজুয়ালিটি, হতাহতের ঘটনা, তাদের পরিবার, এটা তাদের রাইট, অধিকার এই বিচার পাওয়া। প্রত্যেকটা, সেটা ছাত্রলীগের, আমাদের যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 5 তারিখের আগেও তো হয়েছে, পুলিশের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই পরিবারের যারা আছে, তাদের বউ বাচ্চারা, মা বাবারা, তাদের অধিকার নাই তাই বিচার পাওয়ার? তা আমি মনে করি আমার অবস্থান পরিষ্কার, যে যতগুলি হতাহতের ঘটনা ঘটেছে, সে আমাদের দলের সদস্য হোক, বাইরের হোক, আন্দোলনকারী হোক, আমাদের দিকের হোক, পুলিশ হোক, বা 5 তারিখের পরে যে ধরনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু এবং ট্রান্সপারেন্ট, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার হওয়া দরকার। যারাই দায়ী তাদেরকে বিচার সাজা পাওয়া দরকার, ন্যায্যতার স্বার্থে এটা হওয়া দরকার। আর রাজনীতিতে, এই যে রাজনীতিতে বিরোধী পক্ষকে, আমার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অপপ্রচার, মিথ্যাচার, এই জিনিসগুলো ঠিক না। মিনিমাম সততা থাকা দরকার, ন্যায্যতা। এই যে আমার বিভিন্ন বক্তব্যকে এখনো তো রেকর্ড করা আছে, এগুলো বিকৃত করে কিভাবে অপপ্রচার করেছে। আমি সারাক্ষণ, সব সময়, আমি নিজেও আমার বিভিন্ন পোস্টগুলো দেখছিলাম টুইটারে 5 তারিখের আগে, সারাক্ষণ ছাত্রদেরকে ডিফেন্ড করে কথা বলেছি আমি। আমার সর্বশেষ টুইটারে আপনি পোস্ট দেখেন 5 তারিখের আগে, আমি বলেছি পুলিশদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি কোনোভাবে যেন ছাত্রদের হ্যারাস করা না হয়, গ্রেফতার করা না হয়, কোনোভাবে যাতে করা না হয়। প্রত্যেকটা বক্তব্যে বলেছি এই সব ধ্বংসযজ্ঞ হচ্ছে, এটা তো চোখের সামনে হয়েছে, এটা তো আমরা বক্তব্য দিচ্ছি না। আপনার যে বিডিবিকে আক্রমণ করা হয়েছে, যতগুলি কেপিআই, পৃথিবীর অন্য দেশে এগুলো কি, মানে যদি আক্রমণ করা হতো তারা কি ধরনের অ্যাকশন নিত? কিন্তু আমি কি বলেছি, এগুলো ছাত্ররা করেনি, ছাত্ররা এগুলো করতে পারে না, এগুলো সন্ত্রাসীরা করছে। আমি বলেছি তৃতীয় পক্ষের কথা, যারা এইসব, এটা তো প্রমাণিত। জেল ব্রেক হলো, জেল থেকে আপনি 800 কয়েদি বের করে নিয়ে চলে গেলেন, এত জঙ্গি বের করে নিয়ে চলে গেলেন, আপনি অস্ত্র লুট করলেন। এটা কি আন্দোলনের অংশ হিসেবে সাধারণ ছাত্রদের কাজ? অবশ্যই না, জঙ্গিদের কাজ, সন্ত্রাসীদের কাজ। তো পরিষ্কার। এখন আপনি বুঝেও যদি বুঝতে না চান, তাহলে তো কিছু বলার নাই, তাই না? জি আরফাত ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একদম। যাবার আগে যদি জাস্ট ছোট্ট করে, অনেক প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আসলে কি আর ফিরতে পারবে, এই প্রশ্নটা অনেকেই আছে। এবং একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সলিমুল্লাহ খান, তিনিও বলেছেন যে আওয়ামী লীগ আর 50 বছরেও 100 বছরেও ফিরতে পারবে না। তো এই যে আওয়ামী লীগ, এই কারণেই এই আলোচনাটা বারবার আসে, মানুষ জানতে চায় যে আওয়ামী লীগ কি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে, বা অতি শিগগিরই ফেরার কোনো আশা আপনারা দেখছেন কিনা? এই প্রশ্নের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি ছোট করে বলি, এর পরবর্তীতে আপনার সাথে কথা হলে আরো এলাবোরেট করবো। আওয়ামী লীগের ফেরার প্রশ্ন না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ তো নাই তা তো না, আওয়ামী লীগ আছে, যেভাবে হোক আওয়ামী লীগ আছে। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য একটা দুর্বিষহ পরিবেশ তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ সেটা অবশ্যই মোকাবেলা করে আওয়ামী লীগ তার জায়গা তৈরি করবে আরো বড় আকারে। কারণ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশের জন্ম দিয়েছে এই দল।
যে কারণে আওয়ামী লীগকে মুছতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন চিহ্ন মুছে ফেলতে হচ্ছে অনেককে। এটা নিয়ে অনেকে কিন্তু যারা আন্দোলনকারীদের পক্ষেও ছিল, আমাদের বিপক্ষেও ছিল, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে মুছতে দিয়ে জয় বাংলা মুছে ফেলার চেষ্টা, আওয়ামী লীগকে মুছতে দিয়ে ৭ই মার্চ মুছে ফেলার চেষ্টা, বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা। হ্যাঁ, আওয়ামী লীগকে বুঝতে, কারণ এটা বুঝতে পারছে না তো আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগের যে গল্পটা আর বাংলাদেশের গল্প একাকার। আপনি গ্রাসরুটে যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন, আপনি জানতে পারবেন যে আওয়ামী লীগ আছে কি নাই। আওয়ামী লীগের ফেরার প্রশ্ন না, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আরাফাত ভাই। নিশ্চয় আগামীতে আবার আপনাকে পাবো, আপনার সঙ্গে আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে জানা, সেগুলো নিয়ে আলাপ হবে। নিশ্চয়ই, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন বা পরবর্তীতে আরো যারা যুক্ত হবেন, অনুষ্ঠানটি দেখবেন, প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস ডিসেম্বর, মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন, মুক্তিযুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে স্থান দিন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।